সত্যজিৎ রায়, যিনি ক্যামেরার সামনে যেমন গল্প বলেছেন, ঠিক ক্যামেরার পেছনের গল্পও তেমনভাবে অসাধারণভাবে লিখে গেছেন। আজ তার বই একেই বলে শুটিং থেকে একটি বাস্তব অভিজ্ঞতার গল্প শোনাবো আপনাদের, যা তিনি বলে গেছেন, যেগুলো সিনেমার থেকেও বেশি নাটকীয়। চলুন শুরু করা যাক। গল্পটার নাম বাঘের খেলা। তিনি লিখছেন, জন্তু জানোয়ার নিয়ে ছবি তোলার ব্যাপারে হলিউডকে কেউ টেক্কা দিতে পারবে বলে মনে হয় না। মনে আছে আমাদের ছেলেবেলায় একটা অ্যালসেশিয়ান কুকুরকে নিয়ে পরপর অনেকগুলো ছবি কলকাতায় দেখানো হয়েছিল। কুকুরের নাম ছিল রিনটিনটিন। সে কুকুর অ্যাক্টিংয়ে ছিল মানুষের বাড়া। আরও পরে কলিজাতের একটি কুকুরকে নিয়ে 3-4খানা ছবি কলকাতায় আসে। এই কুকুরের নাম ছিল ল্যাসি। ল্যাসিকেও দেখে মনে হতো পরিচালক তাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিতে পারে। এই সব শিক্ষিত কুকুর ছিল একটি নামকরা স্টার, আর তাদের রোজগারও ছিল প্রায় মানুষ তারকাদের সামিল। একটি ছবি করে হেসে খেলে লাখ টাকা বা তারও বেশি পেয়ে যেতেন কুকুরের মালিকেরা। এই সব কুকুর অভিনেতারা খাতির কীরকম সেটা আমি বুঝেছিলাম আজ থেকে 20 বছর আগে হলিউডের ডিজনি স্টুডিওতে একটি ছবির শুটিং দেখতে গিয়ে। এই ছবির প্রধান চরিত্র ছিল একটি বিরাট লোমশ কুকুর, যাকে আমেরিকায় বলে শ্যাগি ডগ। আমি যখন স্টুডিওতে পৌঁছেছি তখন শুটিং আরম্ভ হয়নি। ক্যামেরাম্যান আলো সাজাবার তোড়জোড় করছেন। এই আলো সাজানোর সময় অভিনেতার হাজির থাকতে হয়, কারণ তারা পরিচালকের সাহায্যে ক্যামেরাম্যানকে দেখিয়ে দেন এই বিশেষ দৃশ্যে তারা কিভাবে হাঁটাচলা করবেন, কোথায় বসবেন, কোথায় দাঁড়াবেন ইত্যাদি। খুব নামকরা স্টার হলে এ কাজটা করার জন্য তার বদলে থাকে তার স্ট্যান্ড ইন। এই স্ট্যান্ড ইন হলো এমন একজন লোক যিনি চেহারায় ও শরীরের গড়নে স্টারের খুব কাছাকাছি। স্টার নিজে আসেন আলো সাজানোর কাজ হয়ে যাওয়ার পর, একেবারে শট নেবার ঠিক আগে। এখানে দেখলাম একপাশে কিছু অভিনেতা ঘোরাফেরা করছেন, আর এক ধারে চুপটি করে দাঁড়িয়ে আছেন ছবির প্রধান অভিনেতা, সেই বিরাট ধূমস লোমশ কুকুর। ক্যামেরাম্যানের কাছ থেকে হুকুম আসতেই অভিনেতারা যে যার জায়গায় দাঁড়িয়ে পড়লেন, কিন্তু কুকুর দিব্যি যেখানে ছিল সেখানেই রয়ে গেল। তাহলে কি কুকুরকে শটে দরকার হবে না? এ প্রশ্নের উত্তর পাওয়ার আগেই হঠাৎ দেখি একটি মাঝবয়সী বেটে বামন কোত্থেকে জানি এসে হাজির হয়েছে, আর তার পিছন পিছন এসেছে একটি লোক, যার হাতে রয়েছে একটা লোমশ কুকুরের ছাল। তারপর আরও অবাক হয়ে দেখলাম বামনটি মেঝেতে একটা খড়ির দাগ দেওয়া জায়গায় চতুষ্পদ জানোয়ারের মতো উপুর হয়ে পড়লেন, আর তার পিঠে চাপিয়ে দেওয়া হলো সেই কুকুরের ছাল। তারপর পরিচালকের নির্দেশ অনুযায়ী সেই ছাল পোড়া বামন হাতের তেলো হাঁটুতে ভর করে চলে ফিরে বেড়াতে লাগলেন, আর ক্যামেরাম্যানও তার আলো সাজাতে শুরু করলেন। অর্থাৎ এই বেটে বামনটি হলেন ওই শ্যাগি ডগের মাইনে করা স্ট্যান্ড ইন। বিদেশি ছবিতে জানোয়ারের কোনো পার্ট থাকলে বুঝতে হবে সেগুলো সব রীতিমতো শেখানো পড়ানো বুদ্ধিমান জানোয়ার। ঘোড়া বা কুকুরকে তো বেশ সহজেই এটা সেটা করতে শেখানো যায়, কিন্তু শিক্ষিত দাঁড় কাকের কথা শুনেছ কখনো? আর একটা দুটো নয়, একসঙ্গে একেবারে শখানেক। এই জিনিসও সম্ভব হয়েছে হলিউডেই। পরিচালক হিচকের নাম হয়তো তোমরা কেউ শুনেছ। লোমহর্ষক সাসপেন্স ছবি করতে যার জুড়ি আর নেই। বছর 10 আগে এর বার্ডস ছবিতে নানান জাতের অনেকগুলো পাখির দরকার হয়েছিল। গল্পে ছিল সারা পৃথিবীর পাখি হঠাৎ কেন জানি মানুষের উপর ক্ষেপে গিয়ে তাদের আক্রমণ করতে শুরু করেছে। নানান রকম পাখি মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় দরকার দাঁড় কাকের।
সারা যুক্তরাষ্ট্রের কাগজে কাগজে বিজ্ঞাপন বেরোলো হিচকের বার্ডস ছবির জন্য শিক্ষিত দাঁড় কাকের প্রয়োজন। যিনি সন্ধান জানেন তিনি অমুক ঠিকানায় যোগাযোগ করুন। বিজ্ঞাপন বেরোনোর কয়েকদিনের মধ্যেই উত্তর এসে হাজির। জানা গেল তমুক স্টেটের অমুক শহরে একজন লোকের কাছে অনেক শিক্ষিত কাক আছে। ব্যাস, আর কথা নেই, সে লোকও এসে গেল এবং তার সঙ্গে এসে গেল শখানেক শেখানো পড়ানো দাঁড় কাক। এদের শিক্ষার দৌড় অবশ্যই খুব বেশি নয়, কিন্তু 50টা কাককে যদি বলা হয় একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সার বেঁধে চুপ করে বস, আর তারা যদি বলা মাত্র আদেশ পালন করে, সেটাই বা কম কি? এটা না বললেও বোধ হয় চলে যে হলিউডের সুবিধে আমাদের এখানে নেই। বাংলার বাইরে মাদ্রাজ বা বোম্বাইয়ের তবু ঘোড়া, হাতি, বাঘ ইত্যাদি নিয়ে কিছু ছবি হয়েছে, আর সেগুলো দেখে মনে হয় জানোয়ারগুলো মোটামুটি কথা শোনে। বাংলাদেশে বুদ্ধিমান কুকুর টুকুর চাইলে পাওয়া যায় জানি। পুলিশেরই কিছু অ্যালসেশিয়ান কুকুর আছে যাদের দিয়ে একটু ধৈর্য ধরতে পারলে কিছু কিছু সহজ কাজ করিয়ে নেওয়া যায়। কিন্তু আমরা যখন গ্রামে গিয়ে আমাদের প্রথম ছবি পথের পাঁচালী তুলি, তখন একটা স্থানীয় কুকুরকে দিয়ে একটা সামান্য কাজ করাতে কি নাজেহাল হতে হয়েছিল সেটা ভাবলে এখনও ঘাম ছুটে যায়। দৃশ্যটি এই অপু দুর্গার বাড়ির সামনে মিষ্টিওয়ালা এসেছে, তার কাঁধে বাঁক থেকে হাঁড়িতে মিষ্টি ঝুলছে। ভাই বোনের মিষ্টি খাবার শখ, কিন্তু পয়সা নেই। কি আর করে, তারা ঠিক করলো চিনিবাস ময়রার পিছন পিছন যাবে কোন বাড়িতে কে কি কেনে দেখার জন্য। আমার মনে হলো ব্যাপারটা জমবে যদি ওদের ভুলো কুকুরটাও অপু দুর্গার পিছন নেয়। ঠিক করলাম প্রথম শট নেওয়া হবে এইভাবে অপু দুর্গার বাড়ির বাইরে পাঁচিলের ধারে দাঁড়িয়ে চিনিবাসক দেখছে। পিছন দেখা যাচ্ছে কুকুরটা একটা পেয়ারা গাছের নিচে বসে আছে। মিষ্টিওয়ালাও রওনা দেওয়া মাত্র দুর্গা ছুট দেবে আর দেখা দেখি অপু ছুটবে, তারপরে এই দুজনকে ছুটতে দেখে কুকুরও ছুটবে। শটটা নেবার আগে কুকুরের আসল মালিককে ক্যামেরার ডান পাশে পিছন দিকে দাঁড় করিয়ে বলা হলো, অপু রওনা দেওয়া মাত্র তুমি কুকুরের নাম ধরে হাঁক দেবে, ডাকলে আসবে তো কুকুর? মালিক একগাল হেসে মাথা নেড়ে বলল, আগে দেখুন আপনি আসে কি না। একটি রিহার্সাল দেওয়া হলো। কুকুর দিব্যি মনিবের ডাক শুনে চট করে উঠে দৌড়ে চলে এলো। যাক, আর চিন্তার কোনো কারণ নেই। শট শুরু হলো। দুর্গা দৌড়ে বেরিয়ে গেল, অপুও ছুটল দিদির দেখা দেখি। কুকুরের মনিব কুকুরের নাম ধরে ডাক দিলেন, একবার, দুবার, তিনবার। এদিকে ঘর ঘর শব্দে ক্যামেরা চলছে। 1000 ফুট ফিল্মের দাম কমপক্ষে 150 টাকা। 10 টাকার ফিল্ম চলে বেরিয়ে গেল, কিন্তু কুকুর মনিবের ডাকে শুধু একটিবার তার দিকে দৃষ্টি দিয়ে ঘাটটা আবার উল্টো দিকে ঘুরিয়ে নিল। কাট কাট কাট। পরিচালক কাট বলার সঙ্গে সঙ্গে ক্যামেরার সুইচ টিপে বন্ধ করে দেওয়া হয়। আবারও তাই হলো। কুকুরের কিন্তু ভ্রুক্ষেপ নেই। সে যে কত বড় একটা কাঁচা কাজ করে ফেলেছে সেটা তার মগজে ঢুকছেই না, অথচ শটটা নিতেই হবে। আসলে যদিও অপু দুর্গার সঙ্গে এ কুকুরের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই একটি শট ঠিকভাবে নিলে যারা ছবি দেখবে তারা একবারও সন্দেহ করবে না যে এ কুকুর অপু দুর্গার আদরের ভুলো নয়। বললে বিশ্বাস করা কঠিন, কিন্তু কুকুর বাবাজি সেদিন তার আলিশি আর নির্বুদ্ধিতার জন্য একের পর এক 11টি শট পণ্ড করে প্রায় 1000 ফুট ফিল্ম খুইয়ে অবশেষে 12 বার বাজিমাত করলেন। এর পরের কটি শটে দেখানো হয়েছিল ময়রার পিছনে অপু, অপুর পিছনে দুর্গা, আর তার পিছনে কুকুর লাইন করে হেঁটে চলেছে বাঁশবনের ভিতর দিয়ে। যারা ছবি দেখছে তারা কি জানবে যে দুর্গার পিছন দিকে তার মুঠো করা হাতের ভিতর রয়েছে সন্দেশ, আর কুকুর
উচ্চস্থ অভিনেতার মতো শটের পর শট তার পিছনে হেঁটে চলেছে ওই সন্দেশের লোভেই। কুকুর তো তবু ম্যানেজ করা গেল, কিন্তু হঠাৎ যদি দেখি যে কোনো দৃশ্যে বাঘের দরকার হয়ে পড়েছে, তখন এ সমস্যার সামনে পড়তে হয়েছিল গুপি গাইন বাঘা বাইন ছবিতে। গুপিকে রাজার আদেশে গাধায় তুলে ঢেড়া পিটিয়ে গ্রাম থেকে দূর করে দেওয়া হয়েছে। গুপি সেই গাধার পিঠে চড়ে ঠুক ঠুক করে চলতে চলতে এক বনের মধ্যে গিয়ে পৌঁছে গেছে। সন্ধ্যা হব হব। গুপির মনের ভাবটা আর গুনগুনানি থেকে জানা গেছে, সন্ধে হইলে বন বাদারে বাঘে যদি ধরে, গুপি যদি মরে। গুপি গাধার পিঠ থেকে নেমে এগিয়ে গিয়ে দেখে বনের ভিতর দিয়ে রাস্তা। বনে ঢুকেই প্রথমে বাঘার সঙ্গে সাক্ষাৎ, আর তাদের কথাবার্তার সঙ্গেই হঠাৎ ব্যাঘ্র বাবাজির আবির্ভাব। তবে এ বাঘ সেদর বনের মানুষ খেকো নয়। গুপি ভাগা যদিও ভয় কাঠ, বাঘ কিন্তু এদিক ওদিক পায়চারি করে। তাদের দুজনকে বিশেষ আমল না দিয়ে আবার যেদিক থেকে এসেছিল সেদিকেই চলে যায়। এই দৃশ্য মাথায় যখন এসেছে তখন তুলতেই হবে, কাজেই বাঘ চাই। সার্কাসের বাঘ তো শেখানো পড়ানো বাধ্য বাঘ হয় বলেই জানি, কাজেই সার্কাসেই খোঁজ করা যাক। শহরে তখন সার্কাসের তাঁবু পড়েছে উত্তর কলকাতার মার্কাস স্কোয়ারে। মাদ্রাজি ম্যানেজারের কাছে আগে থেকে লোক পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে গিয়ে হাজির হলাম সার্কাসের তাঁবুতে। টিকিট কিনে সার্কাসের ঢের দেখেছি ছোটোবেলায়, কিন্তু সকালে যখন সার্কাসের অবসর, তখন তাঁবুর আশেপাশে ঘুরে দেখার সুযোগ আগে কখনো হয়নি। প্রথমে অবশ্যই আমরা সোজা গেলাম ম্যানেজারের ঘরে, তাঁবুতে। সার্কাসের আসল বড় তাঁবুর তিন দিক থাকে, অনেক ছোট ছোট তাঁবু, আর তাতেই থাকে সার্কাসের লোকজনেরা। ম্যানেজারের তাঁবুটিকে অবশ্যই ছোট বলা চলে না, সেখানে টেবিল চেয়ার আলমারি বিছানা কোনোটারই অভাব নেই। ম্যানেজার আমাদের অভ্যর্থনা করে চেয়ারে বসিয়ে মাদ্রাজি কফি খাওয়ালেন। সে কফি আবার পরিবেশন করলো যারা সন্ধেবেলা ঘোড়ার খেলা, ট্র্যাপিজের খেলা দেখাবে সেই সব মেয়েরা। আমরা কি চাইছি সেটা জেনে নিয়ে ম্যানেজার ডেকে পাঠালেন মিস্টার থোরাটকে। ইনি বাঘের খেলা দেখান। এখন যেটা দেখালেন সেটা হলো তার হাতের বাঘের নখের আঁচড়ের পুরনো দাগ। মাদ্রাজি ভদ্রলোক, মজবুত শরীর, একটু নেপালি ধরনের ধাঁচের চেহারা, বয়স ওই 40-এর বেশি নয়। ভদ্রলোককে বুঝিয়ে দিতে হলো আমরা কি চাইছি। বললাম, বীরভূমে সিউড়ির কাছে ছবির শুটিং হচ্ছে, সেখানে একটা বাঁশবনের মধ্যে আমরা বাঘ চাই। বাঘটা বন থেকে বেরিয়ে একটা খোলা জায়গায় এসে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে সম্ভব হলে একবার আমাদের দিকে তাকিয়ে আবার যেদিক দিয়ে এসেছিল সেদিকেই চলে যাবে। এই জিনিসটা এই ভারত সার্কাসের বাঘকে দিয়ে করানো সম্ভব হবে কি? থোরাট মাথা নেড়ে বুঝিয়ে দিলেন, হ্যাঁ হবে। এবার ম্যানেজার জিজ্ঞেস করলেন কদিনের জন্য লাগবে বাঘটা। বললাম, কলকাতা থেকে সিউড়ি আসতে যেতে যতটা সময় লাগে প্লাস আমাদের শুটিংয়ের জন্য ঘন্টা দুয়েক। কথাবার্তায় যা বুঝলাম, বাঘ যাবে লরির পিঠে কাঁচাবন্দি অবস্থায়। যাতায়াত নিয়ে 2 দিনের মামলা। সেই 2 দিন অবশ্যই সার্কাসে ওই বিশেষ বাঘের খেলাটি বাদ পড়বে। থোরাট এবার বললেন, আপ লোক আইয়ে শের দেখ লিজিয়ে। এইবারে ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে আমরা তাঁবুর পিছনের দিকটায় গেলাম। সার্কাসের সঙ্গে যে দিব্যি একটি ছোটোখাটো পশুশালার ডেরা বেঁধেছে মার্কাস স্কোয়ারে, সেটা বুঝতে পারলাম। সবচেয়ে দর্শনীয় জানোয়ার হচ্ছে একটি জলহস্তী। মাটিতে একটা চৌবাচ্চা খুঁড়ে তাতে জল ভরে জানোয়ারটা ছেড়ে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা লরির উপর খাঁচার দরজা থেকে মজবুত তক্তা নেমে এসে জলের ধারে পৌঁছেছে। বুঝলাম কলকাতার পাট ফুরোলে হিবমশাই জল থেকে সোজা তক্তা দিয়ে উঠে খাঁচাবন্দি হয়ে আবার সার্কাস যেখানে যাবে সেখানে গিয়ে হাজির হবেন।
হিপো ছাড়া আছে সিংহ, ভাল্লুক, হাতি, ঘোড়া আর বেশ কয়েক জাতের বাঘ। খাঁচাবন্দি দুটো রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখিয়ে থোরাট বললেন যে তারই মধ্যে একটিকে নিয়ে তারা সিউড়ি গিয়ে হাজির হবেন নির্দিষ্ট দিনে। এবার আমি একটা প্রশ্ন করলাম, বাঘটাকে খাঁচা থেকে নামিয়ে বাঁশবনে ছেড়ে দেওয়া যাবে তো? মিস্টার থোরাট কিছুক্ষণ ভুরু কুঁচকে বললেন, ওকে ওভাবে তো কোনো দিন ছাড়িনি, তাই ঠিক ভরসা পাচ্ছি না। সর্বনাশ, ভেস্তে গেল বুঝি আমাদের সব প্ল্যান। বাঘের সঙ্গে সঙ্গে তার ট্রেনার আবির্ভূত হবেন নাকি বাঁশবনে? আর তাই দেখে গুপি বাঘা ভয়ে কাঠ হয়ে যাবে? তা তো হয় না। মিস্টার থোরাটি এবার আর একটা আইডিয়া দিলেন, বাঘের গলায় তার বেঁধে দেব সরু অথচ মজবুত তার, অনেকখানি লম্বা হওয়া চাই সে তার। তা হবে তারের অন্যদিকে বাঁধা থাকবে মাটিতে পোতা লোহার খুঁটির সঙ্গে। তার যথেষ্ট সরু হলে হয়তো ক্যামেরায় ধরা পড়বে না, তাই এ প্রস্তাবে আপত্তি করলাম না। কিন্তু একটা মুশকিল, বাঘের গলায় তার জড়ালে গলার লোম চেপে বসে যাবে তো, তার ফলে ফাঁকি ধরা পড়ে যাবে। একটু ভাবতেই মাথায় একটা ফোন দিয়ে এলো। সেটা থোরাটকে বললাম, বাঘের চামড়া দিয়ে একটা বকলস তৈরি করে সেটাকে বাঘের গলায় বেঁধে তার সঙ্গে তারটা আটকানো যায় না? থোরাট বললেন, সেটা সম্ভব। মিনিট 10 মধ্যে সব কথাবার্তা হয়ে গেল। সিউড়িতে পৌঁছানোর তারিখটা বাতলে দিয়ে কিছু আগাম টাকা দিয়ে দেওয়া হলো মিস্টার থোরাটকে। ভদ্রলোক বললেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো ঝঞ্ঝাট হবে না। ম্যানেজারকে থ্যাংক ইউ ও গুড বাই জানাবার পর ভদ্রলোক শুধু একটি অনুরোধ করলেন, ভারত সার্কাসের নামটা যেন আমরা কৃতজ্ঞতা শিকারের তালিকায় দিয়ে দিই। সিউড়ি ও রামপুরহাটের কাছেই অনেকগুলো জায়গা শুটিং হচ্ছিল গোপী গাইনের। নতুন গাঁ নামে একটি গ্রামকে করা হয়েছিল গুপির গ্রাম। সেখান থেকে মাইল 15 দূরে ময়ূরাক্ষী নদীর ধারে একটি বাঁশবন বাছা হয়েছিল গোপী বাঘার প্রথম সাক্ষাৎ আর বাঘের দৃশ্যটা তোলার জন্য। প্রথম দৃশ্যটা তোলা হয় বাঘ এসে পৌঁছানোর আগেই। নির্দিষ্ট দিনে খবর এসে গেল যে কলকাতা থেকে সন্ধ্যাবেলা রওনা হয়ে পরদিন সকালে বাঘ ও থোরাট সমেত লরি এসে পৌঁছে গেছে শুটিংয়ের জায়গার কাছে। আমরা খবর পেয়েই হন্তদন্ত হয়ে পৌঁছে গেলাম সেখানে। আমাদের দলে ছিল সব শুদ্ধ 25 লোক। তাছাড়া স্থানীয় কিছু লোক শুটিং হবে জেনে আমাদের অনুমতি নিয়ে হাজির হয়েছিল বাঁশবনের ধারে। লরির উপর খাঁচা, খাঁচার উপর ছাউনি। আমরা যেতে ছাউনি খুলে ফেললেন মিস্টার থোরাট। ওমা, এই যে দেখছি একটার জায়গায় 2টো বাঘই এসে হাজির হয়েছে, কি ব্যাপার? থোরাট বললেন, যেটা বাছাই করা হয়েছিল সেটা যদি কোনো গোলমাল করে তাই অন্যটাকে আনা হয়েছে। কথাটা শুনেই মোটেই ভালো লাগলো না। দ্বিতীয়টিও যদি গোলমাল করে তাহলে কি হবে সেটা জিজ্ঞেস করার আর ভরসা পেলাম না। থোরাটকে বললাম, ক্যামেরা রেডি হলে পরে জানাবো, তারপর যেন বাঘ বার করা হয়। এর আগে মফস্বলের সার্কাসের বাঘের নমুনা দেখেছি, সেসব বাঘ দেখলে কষ্ট হয়। ছোট একটা খাঁচার মধ্যে জোড়ো রুগীর মতো বসে ঢুকছে। তাদের দিয়ে যে কি করে খেলা দেখানো হয় তা মাথায় আসে না। কিন্তু ভারত সার্কাসের 2টো বাঘই দিব্যি হৃষ্টপুষ্ট জোয়ান। তেপায়া স্ট্যান্ডের উপর ক্যামেরা খাড়া করে বনের যে অংশটায় বাঘ দেখা যাবে সেই দিকে মুখ করে থোরাটকে খবর দেওয়া হলো। যারা শুটিং দেখতে এসেছিল তাদের ক্যামেরার পিছন দিকে একটু দূরে পাঠিয়ে দেওয়া হলো। আমাদের পিছনের উপায় নেই। গুপি বাঘাকেও থাকতে হবে ক্যামেরার সামনে হাত 5 দূরে, কারণ বাঘ ও গুপি বাঘাকে অন্তত একবার একই শটে একসঙ্গে না দেখালে দৃশ্য জমবে না। ইতিমধ্যে বাঘ যেখানে এসে ঘোরাফেরা করবে তার হাত 20 ডান দিকে থোরাটের 2জন সহকারী, একজন একটি 5
ফুট লম্বা মজবুত লোহার শিক মাটিতে পুঁতে ফেলেছে। শিকের 5 ভাগের 3 ভাগ মাটির নিচে, বাইরে বেরিয়ে আছে 2 ভাগ। তারপর লম্বা লোহার তারের একটা দিক শিকের সঙ্গে বেঁধে অন্য দিকটা থোরাট সাহেবের প্রিয় বাঘের গলায় পরানো বাঘছালের বকলসে লাগিয়ে দেওয়া হলো। আমরা রেডি। খাঁচার হুড়কো টেনে খুলে ফেলা হলো। 2-1 বার ডাক দিতেই বাগবাবাজি খাঁচা থেকে লাফ দিয়ে নামলেন খোলা জমিতে। তারপর যে ব্যাপারটা হলো সেটা আমাদের সকলের কাছেই একেবারে 16 আনা অপ্রত্যাশিত। থোরাট যে এটা আশা করেননি সেটা তার হচ্চকিত হিমশিম ভাব দেখেই বুঝতে পেরেছিলাম। বাঘ কাঁচা থেকে নেমেই প্রচণ্ড উল্লাসে লাফঝাঁপ শুরু করে দিয়েছে, আর থোরাট মশাই হাতে ধরা তারের টান একবার এদিকে একবার ওদিকে হেঁচড়ে যাচ্ছেন। মনে হচ্ছে এ যেন কোনো মুহূর্তে ধরাশায়ী হয়ে পড়বেন। আর আমরা যে কি করব তা বুঝতে পারছি না। কিন্তু আমরা তো সার্কাস দেখতে আসিনি। তিনি ঠ্যাঙের উপর ক্যামেরাটা অকেজো হয়ে বেকার মতো বনের দিকে চেয়ে আছে, যেদিকে যাবার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না বাঘের মধ্যে। মিনিট 5 লম্বঝম্পের পর বাঘ খানিকটা শান্ত হলেন। থোরাট এবং তার 2 সহকর্মীর চেহারা দেখার মতো। এরই ফাঁকে থোরাট ফ্যাকাশে মুখে কোনো রকমে বুঝিয়ে দিলেন এ বাঘ নাকি সার্কাসে জন্মেছে, খাঁচার বাইরে কোনো দিন যায়নি। বোধহয় এখানে এসে তার স্বাভাবিক বাসস্থানের আমেজ পেয়েই তার মনে এত ফুর্তি জেগে উঠেছে। বাঘ ঠান্ডা হওয়ার পর শর্ত নেওয়া হলো, কিন্তু তারপর আর এক কাণ্ড। খাঁচার খোলা দরজার সামনে মাটিতে টুল রাখা হয়েছে। থোরাট হুকুম করলেই বাঘ লাফ দিয়ে মাটি থেকে টুল থেকে খাঁচায় ঢুকে যাবে। থোরাটের ঘাম বেরিয়ে যাচ্ছে, অথচ বাঘের দিক থেকে খাঁচায় ফিরে যাওয়ার কোনো আগ্রহই প্রকাশ পাচ্ছে না। আর তার বদলে তিনি একটা বাঁশঝাড়ের নিচে বসে একটি কচি বাঁশের ডগা চিবিয়ে খাওয়া যায় কি না সেটাই একমনে পরখ করে দেখছেন। থোরাটের হাবভাবে বুঝলাম সে এরকম সমস্যার সামনে কখনো পড়েনি। এর মধ্যে আমাদের সাহস অনেকটা বেড়ে গেছে যে বাঘ বাঁশ চিবিয়ে খায়। সে আর যাই হোক মানুষ খেকো নয় নিশ্চয়ই। ক্যামেরাতে কিছু ফিল্ম বাকি ছিল, সেটাকে বাঘের একদম কাছে নিয়ে গিয়ে তার এই অদ্ভুত অব্যাঘ্রঘোচিত কাণ্ডকারখানার কিছুটা ছবি তুলে রাখছি। এমন সময় কি এক আশ্চর্য খেয়ালে সকলকে চমকে ধাঁধিয়ে দিয়ে 2 লাফে বুলেটের মতো তার খাঁচার ভিতর ঢুকে গেল। বাঁশঝাড় থেকে লরি পর্যন্ত এই 40 দূরত্ব পেরোতে তার সময় লেগেছিল খুব বেশি তো আধ সেকেন্ড। কিন্তু বাঘ খাঁচায় ঢুকে গেলেও তার সঙ্গে যে আমাদের সম্পর্ক চুকে যায়নি সেটা বুঝতে পারলাম সিউড়ির শুটিং শেষ করে কলকাতায় ফিরে এসে কয়েকদিনের মধ্যেই। বাঁশবনের দৃশ্য প্রিন্ট করে দেখা গেল যে ক্যামেরার গণ্ডগোলে সমস্ত কাজটাই পণ্ড হয়ে গেছে। শটগুলো বেশি কালো হয়ে যাওয়াতে বাঘ আর বন মিশে একাকার হয়ে গেছে। তাহলে কি বাঘের দৃশ্য গোপীগাইন ছবি থেকে বাদ যাবে? মোটেই না। ভারত সার্কাস এখনও আছে, আর এবার সে বাঘকে অত দূরে যেতে হবে না, কারণ কলকাতার কাছেই বোড়াল গ্রামে ভালো বাঁশবন আছে। সে বাঁশবন আমাদের চেনা। সেখানে 20 বছর আগে অপু দুর্গা আর ইন্দির ঠাকুরনকে নিয়ে শুটিং করেছি। এবার তার বদলে কাজ করবে গোপী বাঘা আর ব্যাঘ্রমশাই। আবার লরি এলো, থোরাট এলো, বাঘ এলো, ইস্পাতের তার বকলস, লোহার খুঁটি এলো, আর সেই সঙ্গে এলো সার্কাসের শুটিং দেখতে গ্রামসদ্য ছেলেমেয়ে, বুড়ো বুড়ি সবাই। গতবারের বেয়ারা ঘটনার কথা তখনও আমাদের মনে টাটকা, তাই গ্রামের লোককে বুঝিয়ে বলা হলো বেশি কাছে আসবেন না, অন্তত হাত 50 দূরে থাকুন, যা দেখবার পরে ছবিতে দেখতে পাবেন। কিন্তু কে কার কথা শোনে? ভিড় এগিয়ে একেবারে ক্যামেরার ধারে চলে এলো। এদিকে থোরাট তৈরি, এবার খাঁচার দরজা খোলা হবে। আমরাও ক্যামেরা নিয়ে তৈরি, গোপী বাঘাও তাদের জায়গায় রেডি।
ঘটাং শব্দে খাঁচার দরজা খুলতেই এবার যেটা হলো সেরকম ব্যাপার কেউ কখনো দেখেছে কি না জানি না। বাঘ লাফিয়ে বেরিয়ে একটা হুঙ্কার দিয়ে তীর বেগে চার্জ করলো সোজা সেই গ্রামের 150 দর্শকদের লক্ষ্য করে। বীরভূমের জঙ্গলে দেখেছিলাম ম্যাজিকের মতো বাঘ এই আছে এই নেই, আর এখানে দেখলাম 150 ছেলেমেয়ে বুড়ো বুড়ি এই আছে এই নেই। বাঘ অবশ্যই কলারে টান পড়ার জন্য গ্রামের লোকের অবধি পৌঁছতে পারেনি, কিন্তু সেটা আর আগে থেকে কে বুঝবে? এরকম পরিত্রাহী পিটটান, আর তারপরে এই অত লোকের একসঙ্গে ফ্যাকাশে মুখে থরহরি কম্প, এ কোনোদিনও ভুলব না। আশ্চর্য, ওই এক আস্ফালনের পরেই কিন্তু বাঘ একেবারে ঠান্ডা। দিব্যি সুবোধ বালকের মতো থোরাটের ইশারা মেনে আমাদের বাছাই করা জায়গায় এসে এদিক ওদিক দেখে সে আবার হেলতে দুলতে থোরাটের কাছেই ফিরে গেল। আর আমার ক্যামেরাও যে এবার কোনো গণ্ডগোল করেনি সেটা দুদিন পরে পর্দায় ছবি দেখেই বুঝেছিলাম। আপনাদের সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার এবং সত্যজিৎ রায়ের গল্প শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সমাচার দর্শনকে সাবস্ক্রাইব করুন, আর যদি এটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।